হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট, প্রত্যেককে গুড মর্নিং। ডাব্লিউবিসিএস 2024 প্রিলিমস এক্সামিনেশনস এর জেনারেল স্টাডিজ এর মোস্ট একসেপ্টেড 25 এমসিকিউ নিয়ে তোমাদের জন্য চলে এসেছে সেট নম্বর 12। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের কোশ্চেনকে শুরু করা যাক। ওকে, প্রথম কোশ্চেন, হুইচ পার্ট অফ দি হিউম্যান আই হ্যাজ দ্য ম্যাক্সিমাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স? মানব চোখের বা মানুষের চোখের কোন অংশের প্রতিসরাঙ্ক সর্বাধিক? অপশন এ অ্যাকুয়াস হিউমার, অপশন বি ভিট্রিয়াস হিউমার, অপশন সি লেন্স, অপশন ডি কর্নিয়া। তাহলে আমাদের এখানে কি রাইট অ্যান্সার হলো? আমাদের এখানে রাইট অ্যান্সার হলো লেন্স হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে একটুখানি দেখো যে আমাদের in human eye different part has a different refractive index ability to bend of light। তাহলে aqueous humor মানে কর্নিয়া, তার থেকে বেশি লেন্স যেটা হচ্ছে আমাদের কি মানে aqueous humor, vitreous humor, তারপরে তার থেকে হচ্ছে কম, তার থেকে বেশি হচ্ছে লেন্স যেটার আমাদের প্রতিসরাঙ্ক হচ্ছে সর্বাধিক। ওকে, চলো। ফাইটোফথোরা পালমিভোরা হলো একটি বায়োপেস্টিসাইড জৈব কীটনাশক, বায়ো ইনসেক্টাইড জৈব কীটনাশক, মাইক্রো হার্বিসাইড, নাম্বার ডি প্রথম জৈব হার্বিসাইড। তার মানে আমাদের এখান থেকে কি উত্তর হবে? না আমাদের এখান থেকে উত্তর আসবে হচ্ছে অপশন সি মাইক্রো হার্বিসাইড। মাইক্রো হার্বিসাইড হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, চলো। তাহলে দেখো এখান থেকে ফাইটোফথেরা পালমিভোরা হলো একটি ছত্রাক সদৃশ জীব যা আগাছা দমনে ব্যবহৃত হয়। যা কি দমনে ব্যবহৃত হয়? যা আগাছা দমনে ব্যবহৃত হয়। ক্লিয়ার হয়েছে? চলো। হোয়াট ইজ দ্য ক্রোমোজোম নাম্বার ইন দ্য হিউম্যান ওভাম? অর্থাৎ মানব ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা কটি? 36টি, 46টি, 48টি না নান অফ দিস? তার মানে আমাদের এখানে মানবদের ক্রোমোজোম সংখ্যা কতগুলি ডিম্বাণুতে? না ডিম্বাণুতে উত্তর হবে হচ্ছে নান অফ দিস। তাহলে কতগুলো থাকে? না লিখে রাখো যে মানব ডিম্বাণু বা ওভাম হলো হ্যাপ্লয়েড কোষ। এতে থাকে 23টি ক্রোমোজোম এবং দেহকোষ থাকে 46টি। ডিম্বাণুতে থাকে আমাদের 23টি। ওকে, এলিসা টেস্ট ইজ এমপ্লয়েড টু ডায়াগনোজ, অর্থাৎ এলিসা পরীক্ষা ব্যবহার করা হয় কোন রোগ নিয়ন্ত্রণের জন্য? অপশন এ পোলিও ভাইরাসের জন্য, অপশন বি এস অ্যান্টিবডির জন্য, অপশন সি টিউবারকিউলোসিস বা যক্ষ্মার জন্য, অপশন ডি ক্যান্সারের জন্য। তাহলে আমাদের এখান থেকে কি উত্তর বলবো? আমাদের এখান থেকে উত্তর আসবে হচ্ছে এইডস অ্যান্টিবডির জন্য আমাদের এলিসা টেস্টকে করানো হয়। আমাদের কিসের জন্য করানো হয়? না আমাদের এইডস অ্যান্টিবডির জন্য আমাদেরকে এলিসা টেস্টকে করানো হয়। ঠিক আছে? ঠিক আছে, এলিসা। এবং আমাদের যে এইডস আছে, এইডস ডে কবে পালন করা হয় আমাদের? সেটা আমাদের কমেন্টে জানাবে। অর্থাৎ এইডস ডে কবে পালন করা হয়? ঠিক আছে? তো দেখো এলিসা পদ্ধতিতে একটি পরীক্ষার মাধ্যমে যা রক্তে অ্যান্টিবডি বা অ্যান্টিজেন শনাক্ত করতে ব্যবহৃত হয়। এটি প্রধানত এইচআইভি এইডস সংক্রমণ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়, যেখানে এর অ্যান্টিবডি শনাক্ত করা হয়। যেখানে এর অ্যান্টিবডি শনাক্ত করা হয়। ঠিক আছে? হুইচ অফ দি ফলোইং ইজ অ্যান অ্যাকোয়াটিক ফার্ন? অর্থাৎ নিচের কোনটি আমাদের জলজ ফার্ন? একটাকে কি বলা হয়? অ্যাডি ইনটাম, অপশন বি হচ্ছে আমাদের ডায়োপ্রেন্টরিস, অপশন সি হলো সালভিনিয়া, অপশন ডি হলো ইকুইসেটাম। তার মানে আমাদের এখান থেকে কি উত্তর এলো? না আমাদের এক্ষেত্রে উত্তর এলো হচ্ছে কি অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। সালভিনিয়া হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। আমাদের এখানে কি উত্তর হলো? আমাদের এখানে সালভিনিয়া হলো আমাদের এখানে রাইট অ্যান্সার। তাহলে এখান থেকে কি বলবো? একটি জলজ প্রাণ যা জলের উপরে ভাসে। অ্যাডিয়ান্টাম ও আমাদের
ডায়োপ্রেটিস হলো স্থলজ আমাদের কি বলবো ইকোস্টাম, যেটা হলো প্রকৃত ফার্ন নয়, প্রকৃত ফার্ন নয়। ওকে। সি হর্স হলো একটি ম্যামাল অর্থাৎ স্তন্যপ্রায়ী প্রাণী, একটি প্ল্যান্ট বা উদ্ভিদ, মাছ নাকি নান অফ দিস। তাহলে সি হর্স কি না, সি হর্স হলো আমাদের এক ধরনের কি বলবো, সি হর্স হলো আমাদের এক ধরনের মাছ। সি হর্স কি আমাদের বলো, আর সি হর্স হলো আমাদের এক ধরনের মাছ। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এ সি হর্স ইজ আ টাইপ অফ ফিশ বিলঙ্গিং টু দ্য জেনাস হিপ্পোক্যাম্পাস। ওকে, সি হর্স হলো একটি মাছ যা হিপ্পোক্যাম্পাস গণের অন্তর্ভুক্ত। ওকে। তাহলে নেক্সট কোশ্চেন দেখো, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দা, তাহলে কি হলো, ভারতবর্ষের উপরাষ্ট্রপতি হলেন কে হলেন না, ডাইরেক্টলি ইলেক্টেড বাই দি পিপল, অর্থাৎ জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হন। বি, নমিনেটেড বাই দি প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি কর্তৃক আমাদের মনোনীত হন। নাম্বার সি, ইলেক্টেড বাই দি মেম্বার অফ দি স্টেট লেজিসলেটিভ, রাজ্যের বিধানসভাগুলির দ্বারা, বিধানসভাগুলির সদস্যদের দ্বারা নির্বাচিত হন। ডি হচ্ছে ইলেক্টেড বাই দি ইলেকটোরাল কলেজ কনস্টিটিউট বাই মেম্বার অফ দি টু হাউসেস অফ দি পার্লামেন্ট, অর্থাৎ সংসদের উভয় কক্ষের সদস্যদের দিয়ে একটি নির্বাচক মণ্ডলী দ্বারা নির্বাচিত হন। তার মানে আমাদের এখান থেকে কি বলবো না, আমাদের এখান থেকে যে উত্তরটি হবে সেই উত্তরটা কি হবে বলো না, উত্তরটাকে মনে রাখবে কি, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ডি। রাইট অ্যান্সার আমাদের কি, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এখান থেকে ডি। তাহলে একটুখানি দেখে নাও যে আমাদের এখানে দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ নট ডাইরেক্টলি ইলেক্টেড বাই দি পিপল অ্যান্ড নট নমিনেটেড বাই দি প্রেসিডেন্ট, অ্যান্ড নট নমিনেটেড বাই দি প্রেসিডেন্ট, অর্থাৎ ইনি আমাদের কি হন না, জনগণের দ্বারা নির্বাচিত হন না, এবং আমাদের ইলেক্ট মানে প্রেসিডেন্ট দ্বারাও ইলেক্টেড হন না। ঠিক আছে, এখান থেকে চলো। দ্য এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ রাজ্যসভা, রাজ্যসভার পদাধিকার বলে সভাপতি কে, দ্য প্রেসিডেন্ট, দ্য ভাইস প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার, নাকি এদের কেউই নন। তার মানে আমাদের এখান থেকে সব সময়ের জন্য মনে রাখবে কে, রাজ্যসভার এক্স অফিসিয়াল চেয়ারম্যান কে, আমাদের এক্স অফিসিয়াল চেয়ারম্যান হচ্ছেন আমাদের উপরাষ্ট্রপতি বা আমাদের হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। তাহলে দেখো, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টস অ্যাজ আ এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ রাজ্যসভা। তাহলে ভারতীয় উপরাষ্ট্রপতি পদাধিকার বলে এক্স অফিসিয়াল রাজ্যসভার সভাপতি হন। ক্লিয়ার হয়েছে এখান থেকে? নেক্সট কি বলেছে, হোয়াট ইজ দ্য মিনিমাম এজ রিকোয়ার্ড বাই আ সিটিজেন টু বি কোয়ালিফাইড ফর বিং আ মেম্বার অফ দি লোকসভা, অর্থাৎ লোকসভার সদস্য হবার জন্য একজন নাগরিকের ন্যূনতম বয়স কত হতে হবে? অপশন এ 21 বছর, অপশন বি 25 বছর, অপশন সি 30 বছর, অপশন ডি 35 বছর। তাহলে আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হলো, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 25 বছর ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে আমাদের রাইট অ্যান্সার কি হলো, রাইট অ্যান্সার হচ্ছে 25 বছর ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে টু বিকাম আ মেম্বার অফ দি লোকসভা এ পার্সন মাস্ট মিট দ্য সার্টেন কোয়ালিফিকেশন, অর্থাৎ লোকসভার সদস্য হওয়ার জন্য একজন নাগরিকের ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। একজন নাগরিকের ন্যূনতম বয়স কত হতে হবে, ন্যূনতম বয়স হতে হবে হচ্ছে আমাদের 25 বছর। ওকে। নেক্সট, মেম্বার অফ দি স্টেট পাবলিক সার্ভিস কমিশন আর অ্যাপয়েন্টেড বাই, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যরা নিযুক্ত হন কার দ্বারা? দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতির দ্বারা, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতের প্রধানমন্ত্রীর দ্বারা, দ্য গভর্নর অফ দি স্টেট, রাজ্যের রাজ্যপাল দ্বারা, ডি হচ্ছে নান অফ দেম, এদের মধ্যে কেউই নয়। কারণ আমাদের এখান থেকে কি বলবো এটা, না আমাদের এক্ষেত্রে বলবো হচ্ছে সি, যে দ্য গভর্নর অফ দি স্টেট ও রাজ্যের রাজ্যপাল দ্বারা। তাহলে কি বলবো, দ্য গভর্নর অফ দি স্টেট, রাজ্যের রাজ্যপাল দ্বারা। ওকে। তাহলে দেখো, মেম্বার অফ দি স্টেট পাবলিক সার্ভিস কমিশন এসপিএসসি আর অ্যাপয়েন্টেড দ্য গভর্নর অফ দি রেসপেক্টিভ স্টেট, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন বা কে নিয়োগ করেন, না রাজ্যপাল নিয়োগ করেন, রাজ্যপাল নিয়োগ করেন। ওকে।
তাহলে আমাদের যদি বলা হয় যে কি করেন রাজ্যপাল, না তাহলে আমাদের তাদেরকে কে রিক্রুট করেন, না রিক্রুট করেন হচ্ছে কি আমাদের বলো এখান থেকে, কে রেকর্ড করেছেন, না রেকর্ড করেছেন হচ্ছে আমাদের। তাহলে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের গভর্নর কে, না পশ্চিমবঙ্গ রাজ্যের গভর্নরের নাম হলো আর এন রাভি। আর এন রাভি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের আমাদের কি হয়েছেন, না পশ্চিমবঙ্গ রাজ্যের আমাদের কি যে গভর্নর। ইনি মানে আগে কি ছিলেন, না আগে ছিলেন হচ্ছে কে, যে আমাদের ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আইবি এর অফিসার ছিলেন, এবং আমাদের কি যে সিভি আনন্দ বোসকে সরানোর পরে মানে তিনি রিটায়ারমেন্টের পরে বা আমাদের কি বলবো এখান থেকে হয়েছে কি, যে তার পরবর্তীতে 5ই মার্চ 2026 থেকে, 5ই মার্চ আমাদের 2026 থেকে আমাদের কি হয়েছে আর্নেল রবি এসেছে, এবং আমাদের ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিস সঞ্জয় পাল এনাকে অ্যাপয়েন্ট করেছেন। তাহলে এনাকে অ্যাপয়েন্ট করেছেন কে, সঞ্জয় পাল। আমাদের এখানকার অ্যাপয়েন্ট করেছেন কে, অ্যাপয়েন্ট করেছেন হচ্ছেন আমাদের সঞ্জয় পাল। ওকে, চলো তাহলে দেখো, আমাদের ভীষণ ডাব্লিউবিসিএস ইউটিউব ক্লাসের জন্য তোমাদেরকে ডাউনলোড করতে হবে আমাদের ভীষণ কম্পিটিটিভ এক্সাম অ্যাপ, ভীষণ কম্পিটিটিভ এক্সাম অ্যাপ। ওকে, এবং আমাদের এই ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ ডাউনলোড করার পরে ডাব্লিউবিপিএসসির অল ক্লাস পিডিএফ অপশনে গিয়ে দেখতে পারবে আমাদের এই কোশ্চেনগুলি। ওকে, ডাব্লিউবিপিএসসি সেকশনে গিয়ে। তাহলে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 11, হুইচ অফ দি ফলোইং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট গিভস দ্য কনস্টিটিউশনাল স্ট্যাটাস টু দি পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন। তার মানে নিম্নলিখিত সাংবিধানিক সংশোধনীগুলির মধ্যে কোনটি পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলিকে সংবিধানের মর্যাদা প্রদান করেছে? 72তম, অপশন বি 73তম, অপশন সি হলো 74তম, অপশন ডি হলো 75তম। তাহলে আমাদের এখানকার রাইট অ্যান্সার কি বলবো, আমাদের এখানকার রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের 73তম ইজ দ্য রাইট অ্যান্সার। 73তম কি হচ্ছে আমাদের এখানকার, 73তম হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার না, ক্লিয়ার না, ক্লিয়ার। দেখো আমাদের কি বলবো, 73তম সংবিধান সংশোধন আইন 1992 সালের মাধ্যমে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলিকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে। পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলিকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে। ওকে, চলো। দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ইন হুইচ ইয়ার? অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠা হয়েছিল? অপশন এ 1930 সালে, অপশন বি 1935 সালে, অপশন সি 1947 সালে, অপশন ডি 1951 সালে। তাহলে রাইট অ্যান্সার কি বলবো, 1935 সালে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি, 1935 সাল হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই প্রতিষ্ঠিত হয় আমাদের 1 এপ্রিল 1935, আরবিআই অ্যাক্ট 1934 অনুসারে বা অনুযায়ী। ঠিক আছে, অর্থাৎ আরবিআই অ্যাক্ট 1934-এর হিসাবে আমাদের কি হয়েছে, ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। হয়েছে, এটা গেল। এরপরে যে জিনিসটা চলে আসছে কি, যে আমাদের জহর রোজগার যোজনা ফর রুরাল এমপ্লয়মেন্ট ওয়াজ স্টার্টেড ইন হুইচ ইয়ার? অর্থাৎ আমাদের কি বলবো এক্ষেত্রে, না আমাদের গ্রামীণ কর্মসংস্থানের জন্য জোহর রোজগার যোজনা শুরু হয়েছিল কবে? 1959 সালে, 1979 সালে, 1969 সালে, 1989 সালে। তাহলে আমাদের এখান থেকে কি উত্তর হবে বলো, না আমাদের এখান থেকে উত্তর হবে 1989 সাল হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলবো, আমাদের রাইট অ্যান্সার বলবো 1989 সাল হচ্ছে আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে জওহর রোজগার যোজনা গ্রামীণ কর্মসংস্থানের জন্য 1989 সালে শুরু করা হয়েছিল। 1989 সালে কি করা হয়েছিল, 1989 সালে আমার শুরু করা হয়েছিল। ক্লিয়ার না, ক্লিয়ার না, ক্লিয়ার। চলো।
নিম্নলিখিতদের মধ্যে কে চৈতন্যদেবের সময়ে বাংলার সমসাময়িক শাসক ছিলেন? অপশন এ নুসরত শাহ, অপশন বি ফতেহ শাহ, অপশন সি হুসেন শাহ সার্কি, অপশন ডি আলাউদ্দিন হুসেন শাহ। তাহলে আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হবে বলো? না আমাদের এক্ষেত্রে উত্তর হবে হচ্ছে কি যে অপশন ডি আলাউদ্দিন হোসেন শাহ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখান থেকে কি বলবো? আলাউদ্দিন হোসেন শাহ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার না? ক্লিয়ার না? আলাউদ্দিন হোসেন শাহ এই জিনিসটা হচ্ছে কি বলবো আমাদের এখান থেকে রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো তো দেখো, শ্রী চৈতন্যদেবের সময়ে বাংলার শাসক ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ, যিনি 1494 থেকে 1519 পর্যন্ত শাসন করেছেন। তাহলে এখান থেকে আমাদের কি বলবো? 1494 থেকে 1519 অব্দি শাসন করেছিলেন। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? Who among the following stated that there has been no slavery in India? অর্থাৎ নিম্নলিখিতদের মধ্যে কে বলেছিলেন যে ভারতে দাসপ্রথা ছিল না? একজন প্রথম অপশনে স্ট্রাবো, অপশন বি টলেমি, অপশন সি মেগাস্থেনিস, অপশন ডি হচ্ছে জুয়ানজাং, যেনার নাম হচ্ছে আমাদের কি হিউয়েনসাং। তাহলে কি বলবো আমার এখান থেকে? তাহলে আমি এখান থেকে বলবো হচ্ছে কে না মেগাস্থিনিস। মেগাস্থিনিসের লেখা বইয়ের নাম কি গো? মেগাস্থিনিসের লেখা বইয়ের নামটা কিন্তু ইন্ডিকা। খুব কোশ্চেনটা ইম্পর্টেন্ট, মাথায় রাখবে যে মেগাস্থিনিসের লেখা বইয়ের নাম কি? ইন্ডিকা। অর্থাৎ নিম্নলিখিতদের মধ্যে কে বলেছিলেন যে ভারতের দাসপ্রথা ছিল না? মেগাস্থিনিস বলেছিলেন। তাহলে মেগাস্থিনিস মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে দরবারে আসা কি দূত? না গ্রিক দূত। তাহলে মেগাস্থিনিস কার আমলে এসেছিলেন? না এসেছিলেন মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের আমলে এসেছিলেন, ঠিক আছে। এবং তিনি কি ছিলেন? গ্রিক দূত। তার কি গ্রন্থ? না ইন্ডিকা গ্রন্থে উল্লেখ করেন যে তার পর্যবেক্ষণ অনুযায়ী প্রচলিত অর্থে দাসপ্রথা ছিল না। প্রচলিত অর্থে কি ছিল না? প্রচলিত অর্থে দাস প্রথা ছিল না। ওকে। নিম্নলিখিত শিলালিপিগুলির মধ্যে কোনটি সতী প্রাচীনতম উল্লেখ পাওয়া যায়? অপশন এ গিরনারের অশোকের শিলালিপি, অপশন বি আইহোল শিলালিপি, অপশন সি এরান শিলালিপি, অপশন ডি দামোদরপুর শিলালিপি। তাহলে আমাদের এখান থেকে কি উত্তর হবে? না আমাদের এখান থেকে মাথায় রাখবে যে এরান শিলালিপি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তার মানে আমাদের যে এই চারটে শিলালিপির কথা বলা হলো, এই চারটে শিলালিপিতে আমাদের সতীর প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় কোথায়? না প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় হচ্ছে আমাদের এরান শিলালিপিতে। কোথায় বললো? এরান শিলালিপিতে। ওকে, চলো এবার কি বলবো? সতী প্রথার প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় এরান শিলালিপিতে মধ্যপ্রদেশে, যা গুপ্ত যুগের সময়কার। যা গুপ্ত যুগের কিসে? যা গুপ্ত যুগের সময়কার। ওকে। দ্য গুপ্ত কিং হু ডেস্ট্রয় দ্য সেক্স ওয়ার্ক। যে গুপ্ত রাজা ধ্বংস করেছিলেন তিনি হলেন, তাহলে যে গুপ্ত রাজা ধ্বংস করেছিলেন তিনি হলেন অপশন এ আমাদের সমুদ্রগুপ্ত। এক সেকেন্ড। সমুদ্রগুপ্ত, অপশন বি চন্দ্রগুপ্ত এক, অপশন সি কুমারগুপ্ত, অপশন ডি চন্দ্রগুপ্ত দুই। তার মানে যে গুপ্ত রাজা শকদের ধ্বংস করেছিলেন, শকদের, যে বাংলাতে একটু ইয়ে হয়েছে, শকদের ধ্বংস করেছিলেন তিনি কে? তিনি হচ্ছেন আমাদের চন্দ্রগুপ্ত দুই, ঠিক আছে। এই চন্দ্রগুপ্ত দুই, তাহলে দেখো গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্ত দুই বিক্রমাদিত্য পশ্চিম ভারতের শাক বা শাক্যকে শক্তিকে কি করেছিলেন? পরাজিত করে ধ্বংস করেছিলেন। শাক্যকে কি করেছিলেন? পরাজিত করে ধ্বংস করেছিলেন। ওকে, চলো। Earliest evidence of settled agriculture in the subcontinent comes from উপমহাদেশে স্থায়ী কৃষিকাজের
প্রাচীনতম প্রমাণ পাওয়া যায় কিসের সাহায্যে? উতনুর, অপশন বি বুরজাহোম, অপশন সি মেহেরগড়, অপশন ডি বাগোর। তার মানে আমাদের এখান থেকে কি রাইট অ্যান্সার গেল? আমাদের এখান থেকে রাইট অ্যান্সার গেল হচ্ছে কি মেহেরগড় ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের এখান থেকে কি রাইট অ্যান্সার গেল? আমাদের রাইট অ্যান্সার গেল মেহেরগড় ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার এখান থেকে? চলো তাহলে দেখো, উপমহাদেশে স্থায়ী কৃষিকাজের সবচেয়ে প্রাচীন প্রমাণ পাওয়া যায় তা হলো মেহেরগড়ে, যা বর্তমান পাকিস্তানে অবস্থিত। যা বর্তমানে কোথায় অবস্থিত? যা বর্তমানে আমাদের পাকিস্তানে অবস্থিত। ওকে। দ্য ফার্স্ট sermon of গৌতম বুদ্ধা ইজ কল্ড। গৌতম বুদ্ধের প্রথম উপদেশ বলা হয় কোনটিকে? মহাবিনিক্রম, ধর্মচক্র প্রভাতন, অপশন সি ধর্মঘোষা, অপশন ডি মহাপরিনির্বাণ। মানে আমাদের এখান থেকে রাইট অ্যান্সার কি বলবো? রাইট অ্যান্সার বলবো হচ্ছে আমাদের ধর্মচক্র প্রভাতন। আমাদের এখান থেকে কি বলবো? ধর্মচক্র প্রভাতন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে বুঝতে পারছো কি বলছে? যে আমাদের গৌতম বুদ্ধের প্রথম উপদেশ নেওয়া হয় সারনাথে, যাকে আমরা ধর্মচক্র প্রবর্তন হিসাবে চিনি বা বলি। যাকে আমরা কি হিসাবে চিনি? না, আমরা ধর্মচক্র প্রবর্তন হিসাবে চিনি বা বলি। কোথায় নেওয়া হয়েছে? না, আমাদের নেওয়া হয়েছে সারনাথে। দ্য কাশী অ্যান্ড কেলেঘাই রিভার জয়েন্ট টু ফর্ম। কাঁসাই এবং কেলেঘাই নদী মিলিত হয়ে গঠন করেছে কি? রূপনারায়ণ নদী, হলদি নদী, সুবর্ণরেখা নদী, নাকি দামোদর নদী? তাহলে আমাদের এখান থেকে কি উত্তর আসবে? না, আমাদের এক্ষেত্রে উত্তর আসবে হচ্ছে বি, অর্থাৎ হলদি নদী। আমাদের এখান থেকে কি উত্তর আসবে? না, উত্তর আসবে হচ্ছে আমাদের হলদি নদী হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে পশ্চিমবঙ্গে কসাই বা কংসাবতী ও কেলেঘাই নদী মিলিত হয়ে গঠন করেছিল কি? গঠন করেছে আমাদের হলদি নদী। ঠিক আছে, এক্ষেত্রে বুঝতে পেরেছো? তাহলে আমাদের এখানে কি রাইট অ্যান্সার? বি। প্রাচীনতম হোমো স্যাপিয়েন্সের জীবাশ্মের অবশেষ পাওয়া গেছে কোথায়? অপশন এ সিওয়ালিক পাহাড়ে, অপশন বি আমাদের নর্দমাদা উপত্যকাতে, অপশন ডি নল্লামালাই পাহাড়ে, অপশন ডি ছোটনাগপুর মালভূমিতে। তাহলে প্রাচীনতম হোমোসেপিয়েন্স এর জীবাশ্মের অব মানে কি বলবো অবশেষ পাওয়া গেছে কোথায় আমাদের? না, অবশেষ পাওয়া গেছে হচ্ছে বলবো হচ্ছে কোথায় আমাদের? না, নল্লামালাই পাহাড়ে। না, আমাদের কোথায় বলবো এখান থেকে? না, আমাদের নল্লামালাই পাহাড়ে। ক্লিয়ার হয়েছে ক্ষেত্রে? বুঝতে পারছো? তাহলে দেখো, ভারতের প্রাচীনতম হোমোসেপিয়েন্স এর জীবাশ্ম অবশেষে পাওয়া গেছে নর্মদা নদীর উপত্যকায়। সেটি হলো কোথায় আমাদের? না, মধ্যপ্রদেশে। তার মানে আমাদের এখান থেকে কি বলবো? যে আমাদের নর্মদা বা নর্মদা, যেটা যে এক একজন এক এক রকম প্রোনাউন্সিয়েশন করেন, তাদের ক্ষেত্রে বলতে পারো। তা এটা পাওয়া গেছে উপত্যকায়। এটা কোথায় আমাদের? না, এটা হচ্ছে আমাদের এমপি বা মধ্যপ্রদেশে। ওকে। কুমারী নদী একটি উপনদী। কার উপনদী? মহানদীর উপনদী, দামোদরের উপনদী, কংসাবতীর উপনদী, নাকি অজয়ের উপনদী? তাহলে আমাদের এখান থেকে রাইট অ্যান্সার কি বলবো? কুমারী নদী হলো আমাদের কংসাবতী নদীর উপনদী। কুমারী নদী কি বলো আমাদের? কুমারী নদী হলো আমাদের কংসাবতী নদীর উপনদী। ঠিক আছে এক্ষেত্রে? কুমারী নদী পশ্চিমবঙ্গের কংসাবতী নদীর একটি উপনদী। কুমারী নদী কি? পশ্চিমবঙ্গের কংসাবতী নদীর একটি কি? না, উপনদী। ক্লিয়ার হয়েছে? চলো। হুইচ অফ দি ফলোইং ইজ দ্য হাইয়েস্ট পিক অফ সাউথ বেঙ্গল? নিম্নলিখিতদের মধ্যে কোনটি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ? অপশন এ সান্দাকফু, অপশন বি গোগ্রাবুরু, অপশন সি পরেশনাথ, অপশন ডি বিহারীনাথ। তাহলে রাইট অ্যান্সার কি কি বলবো? রাইট অ্যান্সার কে বলবো হচ্ছে আমাদের গোগ্রাবুরু ইজ দ্য রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার কে কি বলবো বলো? রাইট অ্যান্সার কে বলবো আমাদের গোগ্রাবুরু ইজ দ্য আমাদের কি বলবো এক্ষেত্রে? রাইট অ্যান্সার হচ্ছে গোগ্রাবুরু। ঠিক আছে? তাহলে একটু দেখে নাও,
যে দক্ষিণবঙ্গের মধ্যে বিশেষ করে পুরুলিয়া অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গ হলো গোগ্রাবুরু, যা কোথায় অবস্থিত? যা আমাদের অযোধ্যা পাহাড়ে অবস্থিত। ঠিক আছে। অলকনন্দা ও ভাগীরথী নদীর সঙ্গম করেছে কোথায়? দেবপ্রয়াগে, অপশন বি কর্ণপ্রয়াগে, অপশন সি রুদ্রপ্রয়াগে, অপশন ডি বিষ্ণুপ্রয়াগে। তাহলে আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সারটা কি বলবো? না, রাইট অ্যান্সারটা বলবো হচ্ছে দেবপ্রয়াগ ইজ দ্য রাইট অ্যান্সার। তো আমাদের এখান থেকে রাইট অ্যান্সারটা কি বলবো বলো? দেবপ্রয়াগ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে দেখো, অলকানন্দা ও ভাগীরথী নদী মিলিত হয়ে দেবপ্রয়াগে গঙ্গা নদীর সৃষ্টি করেছে। তাহলে অলকানন্দা ভাগীরথী নদী মিলিত হয়েছে এবং মিলিত হয়ে কি হয়েছে? না, আমাদের দেবপ্রয়াগে আমাদের কি হয়েছে? না, গঙ্গা নদীর সৃষ্টি করেছে। ওকে, চলো। লরিঙ্গা ম্যানগ্রোভ ইজ লোকেটেড ইন, লরিঙ্গা ম্যানগ্রোভ অবস্থিত কোথায়? অপশন এ গুজরাটে, অপশন বি কেরালাতে, অপশন সি উড়িষ্যাতে, অপশন ডি অন্ধ্রপ্রদেশে। তাহলে লরিঙ্গা ম্যানগ্রোভ কোথায় অবস্থিত? না, লরিঙ্গা ম্যানগ্রোভ অবস্থিত আমাদের একবারে পাশে স্টেট উড়িষ্যা হচ্ছে আমাদের একবারে পাশে অবস্থিত হচ্ছে লরিঙ্গা ম্যানগ্রোভ। ওকে, দেখো, দ্য লরিঙ্গা ম্যানগ্রোভ ইজ ফাউন্ড দ্য কোস্টাল ম্যানগ্রোভ ইকোসিস্টেম অফ ওড়িশা। অর্থাৎ লরিঙ্গা ম্যানগ্রোভ পাওয়া যায় উড়িষ্যার উপকূলীয় অঞ্চলে। ম্যানগ্রোভ মানে তো নর্মালি উপকূলীয় অঞ্চলে হবেই, কিন্তু কোন উপকূলীয় অঞ্চলে? সেটা হচ্ছে কি আমাদের লরিঙ্গা। ঠিক আছে। তাহলে দেখো, তোমরা এখানে কি কি পাবে? তোমরা এখানে পাবে 27,000 প্লাস মাল্টিপল চয়েস কোশ্চেন পাবে এবং 40টা ফুল মক টেস্ট, 100টা জেনারেল স্টাডিজ এর টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স এর টেস্ট, 23টা প্রিলিমস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, 40টা ইংলিশ গ্রামারের টেস্ট এবং জেনারেল স্টাডিজ এর 200টা সেকশনাল টেস্ট। এই ব্যাপারে বিশদে জানার জন্য তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো 9333 111 815 এই নম্বরে। ওকে, এবং তোমরা যারা যারা আমাদের এই ক্লাসটিকে দেখলে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখলে প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, থ্যাংক ইউ প্রত্যেককে থ্যাংক ইউ।